This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গযুদ্ধের সম্মুখ সমরে যুযুথান এবার আইনি যুদ্ধের পথে দুই শিবিরের সেনাপতি। মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা আইনি নোটিশ বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ শুভেন্দু অধিকারীর আইনজীবী। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগের প্রমাণ চাইলেন বিরোধী দলনেতা। 72 ঘন্টার মধ্যে অভিযোগের প্রমাণ চেয়ে চিঠি শুভেন্দুর আইনজীবী। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। প্রদীপ্তর কাছে আমি চলে যাবো। প্রদীপ্ত, তাহলে এবার আইনি যুদ্ধের পথে দুই শিবিরের সেনাপতি। মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছিলেন তার পাল্টা এবার আইনি নোটিশ বিরোধী দলনেতা। তার কারণ শুভেন্দু অধিকারী তিনি বলছেন, মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে তার কাছে প্রমাণ রয়েছে এই কয়লা পাচারের সঙ্গে তার নাম যে জুড়ে দেওয়া হয়েছে। প্রদীপ্ত, শুনতে পাচ্ছি, তুমি বলো। প্রদীপ্ত, শুনতে পাচ্ছ? আমরা প্রদীপ্তর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদেরকে আরো একবার জানাবো, আইনি যুদ্ধের পথে দুই শিবিরের সেনাপতি। মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা আইনি নোটিশ বিরোধী দলনেতার। মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ শুভেন্দু অধিকারীর আইনজীবী। এদিকে গতকাল ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আর এই অভিযোগের পরে আইনি চিঠি এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে এই অভিযোগের প্রমাণ চেয়েছেন বিরোধী দলনেতা। 72 ঘন্টা সময়ও দেওয়া হয়েছে এই অভিযোগের প্রমাণ দেওয়ার জন্য। তারপর কি পদক্ষেপ, কোথায় দাঁড়িয়ে রয়েছে গোটা সমীকরণ? দেখো, শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি পাঠিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ রয়েছে, মুখ্যমন্ত্রী সেই দাবি করছেন এবং তা জনসমক্ষে নিয়ে আসা হোক। আর তা যদি কোনোভাবে না পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি দুটি ক্ষেত্রেই মানহানির মামলা করবেন শুভেন্দু অধিকারী। এটা স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। তার কারণ কয়লা দুর্নীতিতে যেভাবে অমিত শাহর সঙ্গে তার নাম জড়ানো হয়েছে সেটা অবমাননাকর, এটা স্পষ্ট যেমনভাবে বিরোধী দলনেতা করে দিচ্ছেন। একই সঙ্গে তিনি বলছেন যে দত্তক সন্তান নেওয়ার প্রসঙ্গ বলছেন, যে ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রী করছেন তা সাংবিধানিক পদে থেকে করা যায় না, যা একেবারেই অনুচিত। শুধু নয়, এটাও রুচিহীন, তেমনটাই তিনি বলছেন। এবং তার বক্তব্য শুধু দত্তক সন্তান নেওয়ার এই শব্দবন্ধ নয়, তার পাশাপাশি আরও কিছু শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে যেটা অশালীন। এবং জনমানসে এটাই শুভেন্দু অধিকারীর একজন জনপ্রতিনিধি হিসাবে মানহানি হয়েছে, মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে এবং সে কারণেই শুভেন্দু অধিকারী এই পদক্ষেপের কথা বলছেন। একই সঙ্গে তিনি বলছেন যে এই মুহূর্তে দুর্নীতিতে যেভাবে তৃণমূল কংগ্রেস নিমজ্জিত, শুধু তাই নয়, শাসক দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার জড়িয়ে রয়েছে। ফলে সেই গোটা বিষয়টা নিয়ে যে তদন্ত চলছে, জনমানসে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেই জনমানস থেকে এই গোটা বিষয়টিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ধরনের পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এবং এহেন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে কোনোভাবেই এক্ষেত্রে যদি প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আনতে না পারেন তাহলে 72 ঘন্টার তিনি সময় দিয়েছেন এবং তা না হলে আইনি পথে তিনি হাঁটবেন। এখন দেখার বিষয় যে আইপ্যাকের যে ঘটনা গত পরশুদিন ঘটেছিল, তদন্ত প্রক্রিয়া এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌড়ে যাওয়া এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধরনের মন্তব্য
মন্তব্য, মুখ্যমন্ত্রীর যে ধরনের মন্তব্য, পাল্টা বিরোধী দলনেতার মন্তব্য এবং এরপর আইনি সংঘাত কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর রয়েছে সকলের। রাজনৈতিক মহলও অপেক্ষা করছে যে শেষ পর্যন্ত এই আইনি যুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতার আইনি যুদ্ধ কোন পথে হাঁটে। একেবারে আমাদেরও নজর থাকবে সেদিকে। প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। আর মুখ্যমন্ত্রীর এই অভিযোগ, তারপর শুভেন্দু অধিকারী এবং জগন্নাথ চট্টোপাধ্যায় তাঁরা কি বলছেন, কি তাদের প্রতিক্রিয়া শোনাই আপনাদের। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টার পরে ডিফেমেশন মামলা করব এবং ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো। তিনি যে অভিযোগ করেছেন তার প্রমাণ তাকে করতে হবে। এই যে কোন ডেটে কাকে কার মাধ্যমে লালা টাকা দিয়েছিল তা সব এইভাবে লিপিবদ্ধ করে আছে। মাননীয়ার কাছে বলতে চাই যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি, এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব। বাংলায় কোনো কিছুই সিস্টেমে নেই, কেউ সুরক্ষিত নন, চোর লুঠেরাদের সরকার হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসকে তোপ দিলীপ ঘোষের। কোর্টে শুনানি করতে দেওয়া হচ্ছে না, বাংলাদেশের মতো পরিস্থিতি এ রাজ্যেও হচ্ছে। তৃণমূল সরকারের বিদায় হবে এমনই দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। বাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নাই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে যায়, পুরো সরকার চলে যায়। তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে আর ডাকাতদের হয়ে গেছে। নাহলে আদালতে পর্যন্ত হামলা এর আগেও দেখেছি, শুনানি করতে দেওয়া হয়নি, চিৎকার চেঁচামেচি করে বিচারককে ঘেরাও করা হয়েছে। তো ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখি না আমরা। এই যে গন্ডগোল, এই যে লুটপাট বাংলাদেশে যা চলছে, ওখানে বাড়িঘর লুট, আগুন লাগিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তিতে, এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হবেই। আর যেটা যত বাড়বে তত তাড়াতাড়ি বিদায় হবে। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষের মন্তব্য হচ্ছে চোর লুঠেরাদের সরকার হয়ে গিয়েছে, বাংলাদেশের মতো পরিস্থিতি এ রাজ্যেও হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? শুনুন, দিলীপ বাবু যত মুখ খুলবেন, যত কথা বলবেন, তত বিজেপির ভোট কমবে, মানুষে বিরক্ত হবে। একদিন চুপচাপ হয়ে গিয়েছিলেন, এখন আবার নতুন উৎসাহে নেমেছেন মাঠে খড়খড়না করতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তিনি বলছেন তিনি হাতরাসের ব্যাপারে কি বলেন? আইন শৃঙ্খলা যদি বলেন, দিল্লির মতন আমাদের ক্যাপিটাল দিল্লিতে এসে মানুষকে হত্যা করে চলে যাচ্ছে টেররিস্টরা, আর অমিত শাহ চুপচাপ বসে দেখছেন। আগে দিল্লি সামলা, তারপরে কথা বলবি বাংলার। আগে সামলা দিল্লি, তারপর বাংলা নিয়ে কথা হবে। বাংলার ইলেকশনে ধরাশায়ী হবে এই বিজেপি। সব থেকে বড় কথা, ইডিকে কেন কাজে লাগাচ্ছে এটার উত্তর দিন না। 7 বছরের পুরনো কেসে আজকে হঠাৎ ইডিকে কাজে লাগিয়ে নিজেরা পারছেন না বলে দিলীপ ঘোষ বলুন না, আমরাই যথেষ্ট, ইডি সিবিআই লাগবে না, বলার ক্ষমতা আছে? আজকে এত তো ইডি সিবিআই রেড করালো, ইনকাম ট্যাক্স, এনআইএ কত করেছে গত 10-15 বছরে, একটারও রেজাল্ট বলতে পারবেন দিলীপ বাবু যে এই ইনভেস্টিগেশন করে এই অপরাধী সাব্যস্ত হয়েছে, কোর্ট তাকে, তৃণমূলের অমুক নেতাকে কোর্ট সাজা দিয়েছে? দেখাতে পারবেন একটাও দেখাতে পারবেন? উল্টে দিলীপ বাবু তো আমার পাশে বসছিলেন যেদিন শুভেন্দু অধিকারীকে নেওয়া হলো সেই 5 তারা হোটেলে। তিনি বললেন দলটার 12টা বেজে গেল, যখন শুভেন্দু অধিকারী অমিত শাহর পা ধরে বললেন আমাকে ইডি সিবিআই থেকে বাঁচান, আর পাশ থেকে কৈলাস বিজয় বর্গিয়া বললেন হো জায়গা কোই বাত নেই হাম লোগ হ্যায় না, তখন তো দিলীপ বাবু আমার পাশে বসে বললেন দলটার 12টা বেজে গেল, অর্থাৎ বাংলা বিজেপি। সেটা কি ভুলে গেছেন? আর সেই শুভেন্দুর সঙ্গে গায়ে গা মিশিয়ে যে নারদা সারদার লোক, তার সঙ্গে গা মিশিয়ে আজকে রাজনীতি করছেন দিলীপ বাবু, আর বড় বড় মানে বুকুনি দিচ্ছেন, বড় বড় কথা বলছেন।
এজেন্সির বিরুদ্ধে তোপ অসিত মজুমদারের, যারা প্রার্থী হবেন বা যাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের বাড়িতেও ইডি রেডের চক্রান্ত ছিল। ফাইল দলের গোপন কর্মসূচি তা চুরি করতে এসেছিল। ভোট এগোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই চাপ বাড়বে, এমনই তোপ চুঁচুড়া তৃণমূল বিধায়কের। আপনাদের আরো একবার জানাই, কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই এর বিরুদ্ধে রীতিমতো তোপ অসিত মজুমদারের। কি বলছেন তিনি বলছেন যে যারা প্রার্থী হবেন বা যাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের বাড়িতেও ইডি রেডের চক্রান্ত ছিল। ফাইল দলের গোপন কর্মসূচি তা চুরি করতে এসেছিল। ভোট এগোলে ইডি সিবিআই এর চাপ বাড়বে, এমনই তোপ চুঁচুড়া তৃণমূল বিধায়কের। ফাইল একটা দলের গোপন কর্মসূচি, একটা দল তার স্ট্র্যাটেজি নির্বাচনী তৈরি করছে। সেই ফাইল যদি কেউ রাতের অন্ধকারে চুরি করতে আসে তার কাছ থেকে তো ছেড়তেই হবেই। এদের ধান্দা কি ছিল? যারা প্রার্থী হবে তাদের ইডি দিয়ে আবার রেড করবে। যে প্রার্থীগুলো দাঁড়াবে বা দাঁড়াবার সম্ভাবনা আছে তাদের বাড়ি একটা করে ইডি রেড করিয়ে দেবে, মানুষকে বলবে এই তো ইডি রেড হচ্ছে। সেই আশা পূর্ণ হয়নি, মমতা ব্যানার্জি জল ঢেলে দিয়েছে, যার জন্য ওদের বিষোদ্গার হচ্ছে। আশিক ইনসানা আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। আশিক, ঠিক এই জায়গাটায় অসিত মজুমদার তিনি বলছেন যে যাদের ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বা যারা প্রার্থী হবেন তাদের বাড়িতেও ইডি রেডের চক্রান্ত ছিল। একেবারেই দেখো, তার যেটা দাবি যে এই যে ফাইল, সেই ফাইলে সম্ভাব্য তালিকা থেকে থাকতে পারে, সেই তালিকায় ইডির লোকেরা নিয়ে যেত এবং পরবর্তীকালে যাদের সম্ভাবনা রয়েছে বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার, সেই তাদের বাড়িতে ইডি রেড করাবে এবং মানুষকে দেখানোর একটা পরিকল্পনা করেছিল বিজেপি যে এই তৃণমূল নেতার বাড়িতে রেড হচ্ছে। ফলে তিনি সেটাই বলতে চেয়েছেন যে বিজেপি চক্রান্ত করে ইডি পাঠিয়ে তাদের যে প্রার্থী তালিকা রয়েছে সেগুলোর উপরেই আগামী দিনে ইডি রেড করানোর একটা ছক কষেছিল। সেইটাই কিন্তু অসিত মজুমদার আজকে সকালে তিনি বলছেন। আশিক, তুমি সঙ্গে থাকো। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার, তিনি বলছেন, তিনি রীতিমতো এজেন্সি তোপ দাগছেন। তিনি কি বলছেন যে এই ভোটে অর্থাৎ 2026-এর ভোটে যারা প্রার্থী হবেন বা যাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের বাড়িতেও নাকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেডের সম্ভাবনা ছিল। ফাইল দলের গোপন কর্মসূচি তোপ দেখেছেন অসিত মজুমদার। এবং শুধু নয়, কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। ফাইল একটা দলের গোপন কর্মসূচি, একটা দল তার স্ট্র্যাটেজি নির্বাচনী তৈরি করছে। সেই ফাইল যদি কেউ রাতের অন্ধকারে চুরি করতে আসে তার কাছ থেকে তো ছেড়তেই হবেই। এদের ধান্দা কি ছিল? যারা প্রার্থী হবে তাদের ইডি দিয়ে আবার রেড করবে। যে প্রার্থীগুলো দাঁড়াবে বা দাঁড়াবার সম্ভাবনা আছে তাদের বাড়ি একটা করে ইডি রেড করিয়ে দেবে, মানুষকে বলবে এই তো ইডি রেড হচ্ছে। সেই আশা পূর্ণ হয়নি, মমতা ব্যানার্জি জল ঢেলে দিয়েছে, যার জন্য ওদের বিষোদ্গার হচ্ছে। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সজল বাবু, অসিত মজুমদার তৃণমূল কংগ্রেস বিধায়ক, তিনি বলছেন যে এই ভোটে যাদের প্রার্থী হওয়ার কথা বা যাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের বাড়িতেও রেড করার চক্রান্ত ছিল। আপনার প্রতিক্রিয়া চাইবো সজল বাবু। ফালতু ফালতু ভাট বকবে সকালবেলা উঠে, ওদের কোনো কাজ নেই, তাদের উত্তর দিতে হবে। এও বলছে প্রার্থী, ও বলছে প্রার্থীর লিস্ট। আমি বলছি যে প্রার্থীর লিস্ট একটা বেসরকারি কোম্পানির হাতে কেন? তাহলে শুভেন্দু বাবু যে চিরকাল বলতেন তৃণমূল একটা কোম্পানি, আজকে তো সেটা প্রমাণ হচ্ছে। এইসব অসিত মজুমদার এরা কি বললো না বললো, এইসব কথার কোনো উত্তর হয় না, এদেরকে ইগনোর করুন, এটা আমার অনুরোধ। ধন্যবাদ সজল বাবু। শীতল হাওয়ায় জাঁকিয়ে শীত বাংলা জুড়ে, কলকাতার পারদ নামলো 11.5 ডিগ্রি সেলসিয়াসে। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ,
অর্থাৎ মাঝখানে যে এই একদম কাঁপুনি ধরা শীতের হাত থেকে যে পারদটা আরেকটু চড়েছিল সেটা তো আবারও নামলো। হ্যাঁ, এখন যেটা চলবে আগামী কয়েকদিনে জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়েই থাকবে। তবে এই শীতের টানা তাপমাত্রা নামবে এরকম সম্ভাবনা এখন খুব একটা দেখা যাচ্ছে না। মানে তাপমাত্রা হয়তো একটু নেমেছে আজকে, কালকে আবার হয়তো একটু বাড়তে পারে। তবে মোটামুটি ওই কলকাতার তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে এবং জেলার তাপমাত্রা বিশেষ করে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা 10 ডিগ্রির নিচেই থাকবে। ফলে জাঁকিয়ে শীত থাকবে, কনকনে ভাবটা একটু কমলেও জাঁকিয়ে শীত থাকবে এবং মূলত বিকেল সন্ধ্যের পর থেকে ভোরবেলা সকাল পর্যন্ত শীতের দাপট মোটামুটি ভালোই থাকবে। দিনের বেলা যদি রোদ থাকে তাহলে ঠান্ডার অনুভূতি খানিকটা কমতে পারবে। তবে উত্তরবঙ্গের অনেক জায়গায় দিনের বেলা রোদ নেই বা কুয়াশা, ঘন কুয়াশার দাপট, সেখানে দিনের বেলাও শীত শীত অনুভূতিটা বেশ ভালোই থাকবে। সম্প্রতি ধন্যবাদ।